নমস্কার। অপরাজিতারা চতুর্দশ পর্ব, আমি বাসব দত্তা। আমি আগেও একবার বলেছিলাম, সব বিপ্লব সশব্দে হয় না। প্রচুর বিপ্লব আমাদের ঘটে গেছে যেগুলো নিঃশব্দে, যারা নিঃশব্দে থেকে গেছেন বহু নারী। শুধু নিঃশব্দে থেকে যাননি, তারা নিঃশব্দে থাকার জন্য তাদের সমস্ত পরিচয় মুছে দিয়েছেন। তাদের জীবনের প্রধান সময়টা তারা দিয়েছেন দেশকে, তারা দিয়েছেন দেশের কাজে। কিন্তু তারপরে যাতে অন্যরা ধরা না পারে বা যে কোনো তথ্য বেরিয়ে না যায়, সেজন্য সব পুড়িয়ে দিয়েছেন। এখন যে তথ্যগুলো আমি বেশিরভাগই পাচ্ছি, শুধু ব্রিটিশ পুলিশের কিছু কাগজ থেকে যেটুকু পাওয়া যায়, তারপরে যেটুকু পড়াশোনা করে, অ্যাকচুয়ালি ওনাদের নিয়ে সে অর্থে কিছু নেই। আজকের যুগে দাঁড়িয়ে সত্যি মনে হয় কি অসম্ভব কাজ না। আজকে যখন আমরা যাদের দেখছি চোখের সামনে, তারা তাদের প্রচার কিভাবে, কোথায় ছবি তুলবে, কোথায় ছবি ভর্তি ছবি সারা দেশ জুড়ে, কবিতা, গান, তারা কিভাবে নিজেদের প্রমাণ করবে যেখানে এই যুদ্ধ চলে, সেখানে এদের কথা শুনতে সত্যি আমার মাঝে মাঝে মনে হয় এরা ইতিহাসেই সেই জন্য থেকে গেছেন। সেরকমই কিছু ইতিহাস ঘেঁটে দেখব আজকে যার কথা বলছি তার নাম শ্রীমতী শৈলবালা দাস। আসলে আরও একটা কথার সঙ্গে যোগ করি যে আগের পর্বেও যার কথা বলেছি তার ছবিও পাওয়া যাচ্ছে না, এদেরও ছবি পাওয়া যাচ্ছে না কোথাও। তো শৈলবালা দাস, তাঁকে নিয়ে আজকের পর্ব। জন্ম পূর্ব মেদিনীপুরের ঈশ্বরপুর গ্রামে 1908 সালে। বাবা ভূপেন্দ্রনাথ মাইতি, শিক্ষিত মধ্যবিত্ত পরিবার, ধর্মভীরু নিরীহ মানুষজন। মাও সেরকমই একজন মহিলা, এবং মার কাছে তিনি সবসময় শুনতেন দেশটা বাঁধা পড়ে আছে। এই বারবার শুনতে শুনতে তার মনে কোথাও একটা দেশ ভক্তির টান এবং দেশকে স্বাধীন করার এক প্রতিজ্ঞা নেন তিনি, এবং সেখান থেকেই জড়িয়ে পড়েন পরবর্তী কর্মকাণ্ডে। এবং এই মানুষগুলো তাদের জীবনের যে সহযোদ্ধা হিসেবে যাকে পান, বা আমরা যাকে বলতে পারি তাঁর স্বামী, তারাও কিন্তু সমান। আমি দেখে আসছি যে প্রত্যেকেই কিন্তু এরকম মানুষের সঙ্গেই ঘর বেঁধেছেন। এরকমই ছিলেন পীতাম্বর দাস, শ্রী পীতাম্বর দাস, যার সঙ্গে এনার বিয়ে হয়, এবং এনাদের ঘরটাকে একটা গোপন আস্তানা করেছিলেন। অদ্ভুত না? এরকম মানুষই পেয়ে যেতেন ওনারা, এবং সেভাবেই তারা সংসারও করেছেন। সংসার বলতে দেশটাই তাদের সংসার, দেশকে উদ্ধার করাই তাদের সংসারের একমাত্র কাজ ছিল। 1930 সাল, দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, চারিদিকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলনের প্রচুর মিটিং মিছিল চলছে। সেরকমই দারুয়া ময়দান, কাঁথিতে এরকম এক মিছিলে, যেখানে তখন বেশিরভাগই ছেলেরা আসতেন। তো এই ভদ্রমহিলা শুরু করলেন, আমাদের শৈলবালা দেবী শুরু করলেন মেয়েদের নিয়ে কাজ, মেয়েদের সংগঠন করা, মেয়েদের বোঝানো যে স্বাধীনতা শুধু ছেলেদের নয়, স্বাধীনতা মেয়েদেরও। সেইভাবেই উনি শুরু করলেন, এবং উনার কথায় হাজার হাজার নারী সেদিন এই কাঁথি ময়দানে এসেছিলেন অসহযোগ আন্দোলনে যোগ দিতে। 1932 সালের 4 জুলাই সকালবেলা ভগবানপুর গ্রামের জেলের সামনে শুরু হলো আন্দোলন। বহু নারী পুরুষ এসে জড়ো হয়েছেন দেশের জন্য, এবং সেখানে এক বড় মিছিল শুরু হলো। সেইখানে পুলিশ আসলো, পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিল। একজন নারী দাঁড়িয়েছিলেন, 1932 সাল, এবং যথারীতি তিনি ধরা পড়লেন এবং ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ আইন অমান্য, কর অস্বীকার, সত্যাগ্রহে নেতৃত্বদান। এরপরে জেল থেকে বেরিয়ে আবার আন্দোলনে যোগ। 1932 সালে কংগ্রেস অধিবেশন চলছে। শ্রীমতী নেলি সেনগুপ্ত বক্তৃতা দিচ্ছেন, মঞ্চের নিচে দাঁড়িয়ে পুরো সংগঠন করছেন বা নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে শৈলবালা দেবী। আবার পুলিশ
আবার পুলিশ, আবার লাঠিচার্জ, আবার তাকে জেলে ধরে নিয়ে যাওয়া। 1942 সাল, স্বাধীনতার জন্য আবার ভারত জুড়ে আন্দোলন। কাঁথি, মেদিনীপুর, দীঘা এই সংলগ্ন অঞ্চলে উনি বারবার ছুটে গেছেন, পুলিশের লাঠিচার্জে পড়েছেন এবং আবারও গ্রেপ্তার হয়েছেন। বারবার গ্রেপ্তার হয়েছেন, বারবার বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে এনারা কখনো নিশ্চিন্তে থাকতেই পারেন না, আবার জড়িয়ে পড়েন আন্দোলনে। 1945 সাল শুরু হলো এক বিশাল খাদির প্রদর্শনী এবং শৈলবালা দেবী সেটাকে সংগঠিত করলেন। সেখানে 1200 চরকা নিয়ে বসা হলো। এটা তো শুধু এমনি যুদ্ধ নয়, এটা অর্থনৈতিক যুদ্ধ। বিদেশি কাপড় বর্জন, খাদি তৈরি এবং এইভাবে দেশের অর্থনীতিকে বাঁচানো। এরপরে নাকি গান্ধীজি বলেছিলেন, একেই আসল নেতৃত্ব বলে। স্বাধীনতা এলো, অনেক নাম উঠে এলো, অনেকে নতুন মন্ত্রী হলো, কিন্তু এই মানুষটা যথারীতি হারিয়ে গেলেন, পিছিয়ে রইলেন। উনি ফিরে গেলেন কাঁথি এবং ওই অঞ্চলের নারীদের শিক্ষা, চরকা কাটা এবং বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে যুক্ত হলেন এবং ওনার মৃত্যুটাও কোথাও লেখা নেই। সম্ভবত 1970 থেকে 80-র দশকের মাঝখানে সেখানেই তার মৃত্যু হয়। এই গল্পগুলো যতই পড়ি ততই মনে হয় আমরা কত কিছু করে নিজেদের সামনে আনার চেষ্টা করি, আর এত বড় বড় কাজ করেও ওনারা পিছনেই থেকে গিয়েছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। নমস্কার।